গান শুধু বিনোদন নয়, কখনো স্মৃতি, কখনো ভালোবাসা, কখনো বা জীবনের কঠিনতম সময়ের সঙ্গী। কিন্তু সেই বাংলা গানের জগৎ পাল্টে গেছে অনেক। একদিকে ভাইরাল কালচার, অন্যদিকে স্ট্রিমিং প্ল্যাটফর্ম। এক ক্লিকেই গান পৌঁছে যাচ্ছে কোটি মানুষের কাছে। কিন্তু সেই কোটি মানুষের কাছে পৌঁছানোর আগে থাকছে অনেক অজানা কথা, অজানা গল্প। আজকে আমাদের সাথে আছেন তিনজন সঙ্গীত শিল্পী, যাদের প্রতিটি গান আমাদের প্রেমে, বিয়েতে, হার্ট ব্রেকে, সেই সাথে লং ড্রাইভে, জীবনের প্রত্যেকটি মুহূর্তেই আমাদের সাথে জড়িয়ে আছে। আজকে আমরা কথা বলবো প্রাসঙ্গিক অনেক বিষয় নিয়ে। সেই সাথে থাকবে হাসি, থাকবে আবেগ, অকপট কিছু সত্য কথাও থাকবে, যে কথাগুলো অনেক কঠিন কিন্তু আমরা অনেক সহজে বলার চেষ্টা করব। আমাদের সাথে আছে এই সময় যদি খুব অল্প কিছু হিট গানের নামও নেই, যার নাম নিতে হয় দিলশাদ নাহার কণা। সেই সাথে আছে সুর এবং সঙ্গীত নিয়ে সবাইকে রাঙিয়ে রাখা ইমরান মাহমুদুল, আর সোলফুল ভয়েস বলে যার নাম সবার আগে চলে আসে সানিয়া সুলতানা লিজা। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদের অনেক কিছু নিয়ে কথা বলবো, ঈদ কেমন যাচ্ছে, ঈদ কেমন কাটলো, সেগুলো নিয়ে কথা বলবো। কিন্তু সবার আগে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। চ্যানেল ওয়ান 16 বছর পর ফেরত আসলো। সবারই অনেক অনেক স্মৃতি আছে চ্যানেল ওয়ানের সাথে। কণাকে দিয়ে শুরু করি। চ্যানেল ওয়ানের সাথে স্মৃতি। চ্যানেল ওয়ানের এই ফিরে আসাকে অনেক অনেক শুভকামনা। ভীষণ আনন্দিত সবার মতোই, কারণ অনেক বছর পরে এই যে নতুনভাবে যেই যাত্রা তারা শুরু করলেন, নিশ্চয়ই অনেক আশা ছিল এতদিন, অনেক অপেক্ষার পরে আমরা আশা করছি যে অনেক সুন্দরভাবে তাদের পথ চলাটাকে এগিয়ে নিয়ে যাবে। আর চ্যানেল ওয়ানের যখন প্রথম শুরু হয়েছিল তখন আমারও স্টার্টিং ওই টাইমটাতে, তো অনেক কাজ করা হয়েছে, বিভিন্ন ইন্টারভিউজ, ইভেন মিউজিক ভিডিওর প্রোগ্রাম হতো। তখন আসলে আলাদা করে মিউজিক ভিডিও হতো না। হ্যাঁ, তখন চ্যানেল ওয়ানে আমাদের একটা মিউজিক ভিডিওর সেগমেন্ট ছিল, গান ছিল, নিউজ ছিল, সব একসাথে ছিল। হ্যাঁ, সব পরিচিত মানুষ, বন্ধু বান্ধবরা সবাই প্রোডিউসার ছিল। অনেক অনেক স্মৃতি আছে চ্যানেল ওয়ানকে ঘিরে। ইমরানের কোনো স্মৃতি চ্যানেল আমার ওয়ানের সাথে? শুরুর দিকে তেমন একটা পাইনি চ্যানেল ওয়ানকে, বাট টেলিভিশন তো দেখা হয়েছে। তো সেই সুবাদে এত বছর পর চ্যানেল ওয়ান ফিরে আসলো এবং আমি প্রোগ্রাম করছি, আমার কাছে খুবই ভালো লাগছে। আর যে কোনো বিনোদন মাধ্যম যখন নতুনভাবে কিছু করার চেষ্টা করে, সবসময় সেটাকে আমি সাধুবাদ জানাই। সো আমরা খুবই হ্যাপি, আশা করছি যে চ্যানেল ওয়ান সুন্দর সুন্দর প্রোগ্রাম উপহার দিবে, সব সেক্টরই তাদের সেই অব্যাহত থাকবে সেই মাধ্যমটা। লিজা? আমি যখন চ্যানেল ওয়ানকে তো খুব বেশি আমরা পাইনি, আমি যে সময়টায় বের হয়েছি, তারপর যে রিয়েলিটি শো থেকে বের হয়েছি সেই চ্যানেল বাদে শুরুর প্রথম আমার ইন্টারভিউ ছিল চ্যানেল ওয়ানে, এবং সেই প্রোগ্রামটা ছিল সফল যারা কেমন তারা। হ্যাঁ, সেখানে আমি এসেছিলাম এবং আমার খুবই একটা অন্যরকম অভিজ্ঞতা, কারণ প্রথম ইন্টারভিউগুলোর মধ্যে এটা ছিল একটা। আর যখন টেলিভিশন সেটের সামনে বসে থাকতাম, অন্যান্য চ্যানেল থেকে দেখা যেত যে এই চ্যানেলটা খুব ঝকঝকে এবং খুব ক্লিন একটা ব্যাপার। হ্যাঁ, এটা হতো, এটা আমি ছোটবেলা থেকেই ফিল করতাম, আর মনে হতো যে এখানে কখন যাব। সো সেটা হয়েছিল, কিন্তু খুব বেশি দিনের জন্য চ্যানেল ওয়ানকে পাইনি। তো এখন যেহেতু আবার নতুন করে এসেছে, তো আবারও বসে বসে দেখবো সেই ঝকঝকে টেলিভিশনটা, আরো নতুন নতুন আয়োজন হবে। সেই ঝকঝকে টেলিভিশনে তোমাদের সবাইকেও সবসময় দেখা যাবে, চ্যানেল ওয়ান সবসময় পাশে পাবে, সেই প্রত্যাশা তো আমাদের সবারই। চ্যানেল ওয়ান যেমন অনেকগুলো বছর পরে আসলো, এবং শুরুতে আমি বলেছি যে আমরা অনেক কঠিন কথা অনেক সহজ করে বলার চেষ্টা করব। তো এই এতগুলো বছরে সবারই শুরু ছিল ওই সময়টা আমাদের। তো এতগুলো বছরে কিন্তু ক্যারিয়ারের অনেকগুলো সময় পার করে এসেছো, অনেক কঠিন সময় পার করে এসেছো। তো কোন পয়েন্টটাকে মনে হয় যে অনেক কঠিন একটা সময় ছিল, যেটা একা বসে থাকলে অনেক সময় মনে হয় যে ওই সময়টা অনেক কষ্টের ছিল, আজকে এখন এসে মনে হয়? আমার কাছে মনে হয় যে আমার ক্যারিয়ার যদি আমি বিশ্লেষণ করি, ক্যারিয়ারটা না ঢেউয়ের মতো, একবার উপরে উঠে আবার একটু নিচে নামে, আবার কোনো সময় একটু কম নিচে, আবার একটু কোনো সময় বেশি নিচে নেমে গিয়ে আবার উপর দিকে উঠে। তো পুরো ক্যারিয়ারটাই ওরকম। আর যদি বলি যে প্রথম দিকের যে জার্নিটা, ওটা থেকে আজকের যে পর্যায়ে আসতে আমি ধাপে 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 এসেছি, বরঞ্চ সেটা খুব আনন্দের ছিল। ওইটা আমি স্ট্রাগল বলি না, কারণ আমার একটা লক্ষ্যে পৌঁছানোর যে আনন্দটা, সেটা নিয়ে আমি এগিয়েছি। তাই কি স্ট্রাগল মনে হয়, কষ্ট মনে হয়, নাকি মনে হয় যে কণা যেটা বললো যে না
ওইটাই একটা না, আলাদা একজনের আনন্দ। তো চিন্তা ভাবনা এক এক রকম। আমার কাছে আমি সময়কে কখনো হালকাভাবে দেখি না। আমার কাছে প্রত্যেকটা সময় সবসময় চ্যালেঞ্জিং মনে হয়। শুরু থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা সময়কে আমি নতুনভাবে আবিষ্কার করার চেষ্টা করি। তো সময়কে যদি আমি হালকাভাবে দেখি তাহলে সময় আমাকে হালকাভাবে দেখবে। সো আমার কাছে মনে হয় যে সবসময় চ্যালেঞ্জিং, সবসময় নতুন কিছু করার স্পৃহা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। তো সেই ক্ষেত্রে ওই কঠিন বলো আর সেটা যেটাই বলো, আমি সবসময় তৈরি থাকি সময়কে ফেস করার জন্য। দুজনেই সব কথা বলে দিল। কিছু কিছু মিলেছে এরকম ভাবি, বাট আমার কাছে মনে হয় যে কঠিন, প্রতিটা সময় কঠিন, মানে এখনের সময়টা আমার কঠিন। কঠিন না হলে তো আমরা যেই সময়টা থেকে এসেছি, যদি ধরি আমি 2008 থেকে বের হয়েছি, তো তার পরবর্তীতে অনেকে মনে করেন যে আমরা রিয়েলিটি শো থেকে বের হয়েছি, একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, তার মানে সব কিছু হয়ে গেল। কিন্তু এটা অনেকে ভুলে যায় যে আমাদের সেই জায়গাটা ধরে রাখা, সে 2008 থেকে এই যে এখন 2026 সেই পর্যন্ত ধরে রাখাটা, এটাই হচ্ছে সবচেয়ে কঠিন জব। মানে যেটা কনাপু শুরুতে বললো যে যে জায়গাটায় আছি সেটাকে ধরে রাখা, এটাই কঠিন। সো আমাদের প্রতিটা মুহূর্তই, প্রতিদিনটাই মানে আসলে কঠিনটাকে কঠিন সহজ করে দেখাই হ্যাঁ। হচ্ছে ইটস নট কঠিন, পার হয়ে কঠিন না, যাওয়া। মানে এটার মধ্যে একটা আনন্দ আছে কিন্তু, যে যখন আমি যে জায়গাটাতে আছি প্রতিনিয়ত যে কাজ করা, নতুন ওই যে ইমরান যেটা বললো যে নতুন কাজ করার যে স্প্রিয়াটা, এটা যদি মরে যায় তাহলে তো আসলে কিছুই থাকবে না। দর্শকদের আর্টিস্টদের সম্পর্কে কি মনে হয় যে সবচেয়ে মিসকনসেপশন কি থাকে? তো অনেক ধরনের মিসকনসেপশন আছে। অনেকে ভাবে যে আমাদের মধ্যে কোনো দুঃখ কষ্ট নেই, আমরা সারাক্ষণ আনন্দের মধ্যেই থাকি, আমরা গান করি, নাচানাচি করি, সো আমাদের মনে হয় আসলে কোনো দুঃখ কষ্ট নেই, আমাদের কোনো প্রবলেমই নাই। তো আমরা তো আসলে তার বাইরে একজন মানুষ, একদম সাধারণ মানুষ। আমরা সাধারণ মানুষের মতোই, ওই রুনা ম্যামের গানের মতো, আমিও সুখে দুঃখে মানুষ, গড়েছি স্বপ্নের মানুষ, ওরকম কথা আর কি। না সেরকম তো হয়। কনার কাছে আমি একটা জিনিস জানতে চাই যে এই যে যে কোনো জায়গায় হোক, কনার অনেক গান আছে, সবভাবে যায়। মানে বিয়ের বাড়িতেও গানে কনার গান আছে, পার্টি মুডেও কনার গান আছে, লং ড্রাইভেও কনার গান আছে। তো এই যে এত এত মুহূর্ত, সেই জায়গাগুলোতে যে কি মনে হয় যে কোন গানটা, কোন মুহূর্তটা এই লাইফের এই মোড়টাকে ঘুরিয়ে দিয়েছে? আই থিঙ্ক আমার ধিম তানা গানটা, আমার আমার থার্ড অ্যালবামের যে গানটা ছিল ধিম তানা, ওই মানে থাকে না একটা আর্টিস্টের একটা ইচ্ছা থাকে যে একটা গান হোক, যেই গানটা আমি শত দর্শকের সামনে আমি একটা লাইন গিয়ে ছেড়ে দিব, সবাই গাইবে। আমার এরকম একটা গান হোক। আমার সারা জীবনের ইচ্ছা ছিল যে এই গানটা আমার কবে আসবে। ওই গানটা আসার পর আমার কাছে মনে হচ্ছে না, দিস ইজ দ্য সং, যে গানটা আমাকে আজকে ওই জায়গায় নিয়ে আসবে। এবং আমি সত্যি কথা নিশোপো, আমি অনেক ব্লেসড, আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া করি যে আমি একটা গান চেয়েছিলাম, আল্লাহ আমাকে অনেক গান দিয়েছেন এবং দিচ্ছেন। আর ওই যে কথাটা বললে যে আমি আরও নিজেকে ব্লেসড মনে করি যে আমরা সবাই, যে একটা মানুষের মন খারাপের দিনের সঙ্গী হতে পারে আমার একটা গান, বা আমার একটা গান একটা মানুষের মন খারাপের দিনটাকে ভালো করে দিতে পারে, অথবা একটা আনন্দের সময়টাকে তার আনন্দের সঙ্গী হতে পারে আমাদের একটা গান। সো কিন্তু এমন কোনো গান আছে যে গানটা শুনে মনে হয় যে এই গানটা আমি গাইলে মানে আমার এই গানটা আমারও গান হতে পারতো? হ্যাঁ, এরকম অনেক গানই তো আছে। আমার শিল্পী হিসেবে তো গান গাওয়ার ক্ষুধা আছে না, যে এরকম গান একটা গাইতে কিন্তু হবে। কোন গানটা এখন মনে হচ্ছে, ধরো এই গানটা এখন এই মুহূর্তে মনে নেই, বাট এরকম অনেক গান আছে শুনো যে এই গানটা যদি গাইতে পারতাম, এই গানটা যদি আমার হতো, এরকম আছে, অনেক গানই আছে। রাত 3টার সময় মনে হয় যে এখন মানে গান গাইতে ইচ্ছে হলো, তখন কোন গানটা গাইতে ইচ্ছে তখন করে? পুরোনো দিনের গান গাই সত্যি। আমার বাসায় ক্যারিওকে আছে, আমি হারানোর দিনের গান ছেড়ে আমি নিজে নিজেই গাই। 3টার সময় যে গানটা গাইতে ইচ্ছে করে সেই গানটা একটু শোনাও না। এখন তো গান মনেই পড়বে না, সব কিচ্ছু মনে পড়বে না। বিকজ এখন 3টা বাজে না। Maybe, হ্যাঁ। এখন খুব আনন্দের মোডে আছে, সব আমার প্রিয় মানুষটার সামনে। সো আমি একদমই ওই রাত 3টার সময় যে মানুষের কথাটা, সেটা নাই আমার এখন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। আমরা কিন্তু সবসময় নিজেদের গান গাই না, কিন্তু আমরা অন্যদের গানও বেশি গাই। বিশেষ করে যেসব গান শিখে আমরা বড় হয়েছি, শুনে বড় হয়েছি, সেগুলোই গাই। কিন্তু যদি নিজের গান বলি, আমি সত্যি আমার বৃষ্টি হলে, বিশেষ করে প্লেনে যখন উঠি, আমি যখন মেঘ দেখি না, তখন আমার বর্ষা গানটা আমার নিজের গাইতে মন চায়, তখন মনে যায় ওই গানটা গাই। যে মেঘের গায়ে বাতাস, নূপুর আমরা পায়ে। যেখানে বসে আছি, হ্যাঁ। হ্যাঁ, হেলিপ্যাডের উপরে যে বাতাস, তাতে আমার মনে হয় বৃষ্টি হতেও পারে। তো আমার মনে হয় আমরা একটু শুনতেই হ্যাঁ, পারি। বর্ষাটা মেঘের কাছাকাছি আমার অনেক আছি, স্পেশাল মেঘের একটা গান, কাছাকাছি আছি আমার আমরা। অনেক পছন্দের গান, আমি গাইতেই পারি ওটা।
মেঘের গায়ে নুপুর পায়ে নাচে বরষা, বৃষ্টিকে তার ছন্দ জেনেছে, শ্রাবণকে তার মন্ত্র বলেছে। দুহাত তুলে কোমল সুরে ডাকে কুয়াশা বরষা, দুহাত তুলে কোমল সুরে ডাকে কুয়াশা ভেজে বরষা। বাহ। ইমরান, কখনো কালকে শো আছে কণার সাথেই, হ্যাঁ 3টার সময় মনে হয় যে কণাপু কালকে আমরা কি কি গান গাইবো বা কি কি করবো? মানে রাত 3টা না, এটা সত্যি কথা। এই যে মিউজিক কম্পোজ করো বা গানের চিন্তা করো, তখন আসলে কি চিন্তা করো? যে এটা ভাইরাল কন্টেন্ট হবে, গান হবে ওটা ভাবি, যেটা গান বানাবো, সুন্দর গান বানাবো। এছাড়া না এখন যে চারপাশে ভাইরাল কালচার, স্ট্রিমিং প্ল্যাটফর্ম, তো অনেক কিছু মাথায় রেখে আগের সাথে মিউজিক ইন্ডাস্ট্রির, মিউজিকের দুনিয়ার অনেক পার্থক্য, অনেক চেঞ্জেস এসেছে। তো সেই জায়গায় কি মনে হয়, মাথাটা কি থাকে যে এটা কি আমার ভাইরাল হতে হবে? না, এরকম ওরকম কোনো কিছু থাকে না। আর আমি তো 2008 থেকে আমি সিডি ক্যাসেটের যুগটাও পেয়েছি, তারপরে সলো গান, ফুল অ্যালবাম, তারপর একদম ইউটিউব প্ল্যাটফর্ম, এবং ইউটিউব প্ল্যাটফর্মের একদম শুরু থেকেই আমি ছিলাম। সো সব যেই মিডিয়াগুলো আসছে, গানের যে মাধ্যমগুলো প্রচারের, সবগুলোই দেখেছি। এখন যে ট্রেন্ডটা চলতেছে, আসলে আমি কোনো ট্রেন্ডকে নেগেটিভলি দেখি না। যে কোনো ট্রেন্ডের যদি পজিটিভ দিকটাকে যদি আমরা বেছে নেই, তাহলে সেটা পজিটিভ। কখনো এটা মনে হয়েছে যে এই গানটা হিট হবে কিন্তু পরে হিট হয়নি? অনেক হয়েছে, ইভেন এটা বেশি হয়েছে যে যেটা গেয়ে আসছে, যে মনে হয়েছে যে গানটা কি গাইলাম, এটা হিট হতে মানে হবে না, বা না গানটা এভারেজ, বাট ওটা সুপার ডুপার হিট হয়েছে। সো এরকম হয়েছে, এটা কোনো মানে। তো ওরকম একটা গান যে গানটা করার সময় মনে হয়েছে যে এই গানটা মানুষের অনেক কাছে পৌঁছাবে, আচ্ছা, কোন গান শুনি একটু? বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। এরকম অনেক গান আছে, আমার অনেক পছন্দের গানও আছে। আমি কিছুদিন আগেও একটা গান আমি শেয়ার করলাম, সেটা হচ্ছে আমার আর কণাপারি একটা গান, যে আহারে তোর জন্য কত মায়ের। আমি স্ট্যাটাস দিলাম যে আমার মোস্ট আন্ডাররেটেড একটা সং। সো এই গানটা আরও বেশি ফলো হতে পারতো, আরও বেশি মানে মানুষের কাছে পৌঁছতে পারতো, কোনো কারণে হয়তো কানেক্ট হয় নাই মানুষের কাছে। তো এই গানটা আমার খুব পছন্দের। এরকম তো আসলে অনেক গানই আছে, বাট আমি একটা ভালো লাগার গান গাই, যেটা আমার খুব পছন্দ। তো 2012 সালে গানটা বের করেছিলাম, এবং এই গানটার মজার বিষয় হচ্ছে এই গানটা আমার প্রথম মানে জনপ্রিয় একটা হিট গান। সো এই গানটার প্রতি আবেগটাও বেশি, তো এই গানটা গাই। তুমি দূরে দূরে আর থেকো না, এ চোখে দেখো না, তুমি ভালোবেসে আমাকে ওই হৃদয়ে বেঁধে রাখো না, তুমি দূরে দূরে আর থেকো না। এই গানটার কথা আমার একটা মেমোরি আছে, কারণ এই গানটা ও যখন করে মনে হয় র ভার্সন ছিল। হ্যাঁ, হ্যাঁ, আমি তখন ইউরোপে ছিলাম, হ্যাঁ তখন ও আমাকে এই গানটা যখন পাঠায়, আবার সেই রাত 3টা, তখন এখানে দিন ছিল, তখন ওখানে ও যখন পাঠায়, মানে আমার প্রথমেই শুনে এত ভালো লাগতেছিল। তখন র ছিল, একদম র ভার্সনটা ছিল। দ্যাট ওয়াজ সো অ্যামেজিং। আচ্ছা, ভালো গান আর ভাইরাল গান কোনটা চাই? আমরা সবাই শুদ্ধ সঙ্গীতটা চর্চা করি। ভাইরাল বলতে যেটা এখন বোঝায় যে একটু মানে যে গানগুলো বেশিক্ষণ স্থায়ী থাকে না, বা যে গানগুলো খুব একটু চটুল, বা যেটা একটু আমাদের সাথে যায় না, বা শুদ্ধ সঙ্গীতের সাথে যায় না, ঠাস করে হয়ে গেল আবার ঠাস করে চলে গেল। এই জিনিসগুলো দৌরাত্ম্য প্রকোপ এত বেশি চারপাশে, যখন ইমরান যেমন বললো যে ওর সবচেয়ে পছন্দের সোলফুল একটা গান, সেই গানটা অনেক আন্ডাররেটেড। হয়তোবা ওটার পাশাপাশি কোনো একটা গান ক্ষণিকের জন্য এত বেশি ভাইরাল হয়ে গেল, এসে কিন্তু সেটা চলেও গেল, কিন্তু ভালো জিনিসটা আড়ালে পড়ে গেল। যদি আবার যে ইমরান গাইলো, আম শিওর যে যখন অডিয়েন্স দেখবে বা শুনবে, বা আমাদের পুরোনো গানগুলো যখন শুনবে, ওরা মেমোরাইজ করতে পারবে, কিন্তু ওটা রিলেট করতে পারবে সবাই। কারণ
একটু আগে হয়ে গেছে গানগুলো, আই থিঙ্ক এখন শুনলে এখনো স্থায়িত্বটা কতটুকু, স্থায়িত্ব কালটা কত বড় সেটার উপর আসলে ডিপেন্ড করে আসলে। দ্যাটস ট্রু, দ্যাটস হ্যাঁ। ট্রু। মেলোডি না মার্কেটিং, কোনটা দরকার গানের জন্য? বোথ। বোথ দরকার। লিজা, একটু আগে যখন বলছিলে যে চ্যানেল ওয়ান যখন আগের বার যখন ছিল তখন মাত্র হচ্ছে রিয়েলিটি শো শেষ হয় তোমার এই হ্যাঁ মিউজিকের জগতে আসা প্রফেশনালি। প্রফেশনাল তো এই যে ওভারনাইট একটা চেঞ্জ, হ্যাঁ, প্রথম এসে ওই জায়গাটায় প্রফেশনাল কোনো শখ ছিল কিনা যে না আমি আসলাম অনেক উইনার হয়ে, কিন্তু তারপরে আসার পরে এই ধরনের কোনো কিছু ছিল কিনা? এটা তো পুরোটা সময় জুড়েই ছিল, বছর বছর অনেক বছর পর্যন্ত। কারণ আমরা যখন একটা রিয়েলিটি শোতে থাকি আমাদের কিন্তু কম্পিটিশনে গাইছি, প্রত্যেকটা এপিসোডে আমাদের নতুন নতুন গান দেওয়া হচ্ছে, দেন আমরা উইনার হয়ে গেলাম, টপ 10 হলো, রাস্তায় রাস্তায় বিলবোর্ড হলো, সবাই আমাদেরকে জানলো। এর পরের যে দুনিয়াটা কি সেটা কিন্তু আমরা জানি না। হ্যাঁ, সেরকম প্রত্যেকটা ধাপে ধাপে শিখছি, ইন্টারভিউ কিভাবে দিতে হয়, শোতে কিভাবে গাইতে হয়, কোন ধরনের গান আমি গাইবো, এগুলো তো সব নিজে নিজে শেখা আসলে। সো এর পরের যে পিরিয়ডটা মানে পুরো যে জার্নিটা সেটা কিন্তু পুরোটাই সারপ্রাইজিং, যে কখন কি হবে কিছু জানি না। সোশ্যাল মিডিয়ার প্রেজেন্স, এটা কি বাড়তি চাপ মনে হয়? না, এটা তো আসলে আমাদের সময়ের সাথে সাথে আমাদের পরিবর্তন হতে হবে সব মাধ্যমেই। তো গান যেমন আমরা 2008-এ যেরকম ধরনের গান হতো, এখন 2026-এ এসে নিশ্চয়ই ভাইয়া সেইভাবেই কম্পোজিশন করছে না, চেঞ্জ হচ্ছে। তো এইভাবে তো সোশ্যাল মিডিয়া আমাদের মধ্যে এভাবে ঢুকে গেছে। বাড়তি চাপ মনে যে যারা যে Sometime আমার মনে হয় একটু আচ্ছা, চাপ, তোমার বাট কাছে চাপ ইউ মনে হয়? ক্যান নট ইগনোর দ্য টেকনোলজি। এখন টেকনোলজির সাথে আমাদেরকে যদি আমি নিজেকে আপগ্রেডেড রাখতে চাই তাহলে আমাকে টেকনোলজির যেই রুলগুলো আছে বা যেই সিস্টেমগুলো ওগুলো ফলো করতে হবে। অ্যান্ড আগে যেটা ছিল যে অডিয়েন্সের সাথে কমিউনিকেশনের ব্যাপারটা কম ছিল, এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমাদের যারা ফ্যান ফলোয়াররা আছে তাদের সাথে আমাদের একটা আলাদা connectivity তৈরি কানেকশনটা অনেক অনেক সুন্দর বিল্ড আপ হয়েছে। আরো অনেক কিছু হচ্ছে, অনেক কিছু হচ্ছে, মানে আমি তুমি যেমন লিজা বাথরুমে গান গাইছে, হ্যাঁ, অনেক কিছু করছে, সেগুলো আমরা যেমন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই। আচ্ছা, বাথরুমে গান গাচ্ছি, এটা তো আমরা সবাই গাই। না না, সেটা যখন মানে হ্যাঁ। আমরা সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাই মাঝে হ্যাঁ, মাঝে। এটা হয়েছে কি, আমার তখন একটা শো ছিল, সেটা ছিল পাবনাতে। বেশ অনেক লম্বা সফর, কিন্তু সবাই বলে পাবনা খুব কাছে, বাট আমার কাছে কেন জানি অনেক দূরে মনে হয়েছে। এন্ড আমরা শো শেষ করে রাত 11:30টায় শো শেষ করলাম। আমরা তো টিম যাই একসাথে, যখন ব্যাক করছিলাম তখন খাওয়ার আর কোথাও জায়গা খুঁজে পাচ্ছি না, যে সব জায়গায় সব হোটেল টোটেল খাওয়ার বন্ধ। হঠাৎ করে একটা হোটেল আমরা খোলা পেলাম এবং সেখানে কিচ্ছু নাই। আমরা যখন দেখি কিছু নাই তখন আমরা পুরো টিম ডিম ভাজি করো, সো সাদা ভাত আর ডিম ভাজি দিয়ে খাওয়া হচ্ছে। এর মধ্যে হঠাৎ করে মনে হলো যে একটু বাথরুম ইউজ করি, সবাই যে যাচ্ছে সেটাই হচ্ছে ওইটা। তো আমি হঠাৎ করে এরকম শুনশান রাত, তখন 3টা সামথিং, তোমার আবারও 3টার গল্প। আবারও 3টা চলে আসলো, 3টা সামথিং। আমি দেখলাম যে পাশে শুধুমাত্র ওই যে ব্যাং ডাকছে আর ঝিঝিঝু এরকম শব্দ হচ্ছে। হঠাৎ করে আমি কিসের জন্য জানি আমার অ্যাসিস্ট্যান্ট ওকে ডাকলাম, দেখলাম হলও হয়। আরেকটা কথা বললাম, দেখি কথা বললে সুন্দর শোনায়, ফিডব্যাক আসে। আর আমার এটা ছোটবেলা থেকে অভ্যাস, যখন সিঁড়ি দিয়ে উপরে উঠি বা কোথাও যাই, দেখা যায় যে ওই জায়গাগুলো হলো থাকে, আমি তখন মনের ইচ্ছা মতো গান গাই। তো ওইটা ছিল ওইরকম যে তখন যখন দেখছি হলো হচ্ছে, আমি বললাম কেউ কথা বলবা না, বাইরে যারা খাচ্ছ চুপ থাকো, আমি গাইবো। এই তখন ভিডিও করে আমি গাইলাম। তো অনেকেই হয়তো বা সেটা সোশ্যাল মিডিয়ায় মিস করে গেছে, একটু শুনি আমরা। ওই গানটা রাতে 3টার গানটা তুমি একটু গাও। ওইটা আমার খুব পছন্দের, শ্রদ্ধা রুনা লায়লা ম্যাডামের একটা গান ছিল, একা আছি তো কি হয়েছে। আমরা তো এখানে একা নাই, আমরা অনেক মানুষ আছি। তাও So আমি আমার পছন্দের একটা গান গাই। ওই গানটা তো অলরেডি যারা সোশ্যাল মিডিয়াতে যাবে তারা দেখতেই পারবে। গাও তোমার জীবন। আর এইবার ঈদে আমার খুব পছন্দের, খুব মিষ্টি একটা গান বের হয়েছে। আমি কেন বলছি এই কথা, কারণ যে গানটা বের হয় বেশ অনেক দিন ধরে কিন্তু ওই গানটাই মাথার মধ্যে ঘুরে। হ্যাঁ, গানের ভিডিও কারেকশন থেকে শুরু করে, শ্যুট থেকে শুরু করে সব সময় দেখা যায় যে গানটা গাচ্ছি। তাই নাজির মাহমুদ ভাই এই গানটার সুর করেছেন, সঙ্গীত করেছেন মুশফিক লিটু, আর কথা লিখেছে লালন লোহানি। আর আমার সাথে যাকে দিয়ে আমি গাইয়েছি গানটা, আমি একটা রিয়েলিটি শোর জাজমেন্টে বসেছিলাম, ইয়াংস্টার সিজন 2। সেখানে সেকেন্ড হয়েছিল যে ছেলেটা, অনিক,
আমি সেখানে আমার সাথে এই গানটা তাকে দিয়ে গাইয়েছি এবং আমার কাছে মনে হয় এটা আমার জন্য একটা ভালো লাগার ব্যাপার, কারণ অনেক বাচ্চাদের মধ্যে থেকে যারা বের হয়ে এসেছে তাদের সঙ্গে একসঙ্গে কাজ নিশ্চয়ই। করছি। তো ওই গানটাই আমি অল্প করে একটু শোনাতে চাই। তোমার রোদেলা আকাশে মেঘ যদি আসে উড়ে, আমি মেঘ সরাবো বাড়িয়ে দুহাত যতই থাকে দূরে। তোমার খেয়ালে মনে দুঃখ দিলে কি আমি তোমার খুশি কারণ হয়ে আসবো চুপি চুপি। আমি বলছি না তো গল্প কোনো, বলছি না তো মিথ্যে, তোমাকে রেখেছি খুব যতনে এই মনের মধ্যে। তোমাকে রেখেছি খুব যতনে এই মনের মধ্যে। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম। লিজার গান শুনতে শুনতে বিরতিতে চলে গিয়েছিলাম, কিন্তু বাকি আছে অনেক কথা, অনেক কঠিন কথা, অনেক সহজ করে শোনার। আমরা অনেক কিছু নিয়ে কথা বলছিলাম, কিন্তু আমার মনে হয় যে এই যে আমরা এতক্ষণ গল্প করছি, এখন এত সুন্দর সময়, কিন্তু এর মাঝখানেও কি মনে হয় যে কখনো কি এরকম কোনো ক্রিটিসিজম ছিল যেটা অনেক কষ্টের, যেটা শুনে মনে হয়েছে যে এত কষ্ট করে করলাম তারপরে ওই ধরনের একটা ফিডব্যাক আসলো, এরকম কিছু কখনো মনে হয়েছে? না, প্রশ্ন। আমার কাছে এরকম কোনো কিছু ফেস করি নাই, বরং অনেক কিছু ফানি পাইছি হুদাই। হ্যাঁ, ফানি বলে সিরিয়াস কোনো কিছু মানে টাচ করার মতো বা হার্ট করার মতো পাইনি। এই যে আমরা বলি স্ট্রিমিং প্ল্যাটফর্মের দৌরাত্ম্য এখন, তো মনে হয় যে একটা স্ট্রিমিং প্ল্যাটফর্ম কি একটা শিল্পীর ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য যথেষ্ট? এটা আসলে আর্টিস্ট টু আর্টিস্ট ভ্যারি করে। ধরো আমার জন্য যেটা যেই রেমুনারেশনটা প্রযোজ্য সেটা হয়তো, বা যেই কি বলে ওটাকে স্ট্রিমিং হবে, আমার নামে যেই যতটুকু হিটস হবে সেটা হয়তো আরেকটা আর্টিস্টের নাও হতে পারে বা তার চেয়ে বেশি হতে পারে। সো এটা আসলে তার পপুলারিটি বা তার গ্রহণযোগ্যতা কতটুকু ওটার উপর নির্ভর করে। সো এটা আমি একভাবে বলতে পারবো না যে হ্যাঁ এটা আমার জন্য প্রযোজ্য বা এটা সবার জন্য প্রযোজ্য অথবা এটা সবার জন্য প্রযোজ্য না। সো এটা আসলে আর্টিস্ট টু আর্টিস্ট ভ্যারি করে। ভিউজ কি ফাইন্যান্সিয়াল সাকসেস মেজার করে? অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করে তোমার ওই গানটা। ধরো আমি তোমাকে কিভাবে বোঝাবো, ধরো একটা গান 7 দিনে 10 মিলিয়ন ভিউজ হলো। এখন আমাকে সেটা দেখতে হবে যে ওটা নিচে কমেন্টস সেকশনটা কি মানুষ ওই গানটা কি প্রশংসা করতেছে নাকি নেগেটিভ বলতেছে। এখন ধরো কেউ তো গানটা শুনে তো খারাপ বলতে পারে, তো খারাপ বলে তো একটা ডিসলাইক দিয়ে গেল এবং একটা কমেন্টস দিয়ে গেল যে গানটা ভালো লাগেনি, ওইটাও তো ভিউজ কাউন্ট হলো। সো ওইভাবে তোমাকে বুঝতে হবে যে এই ভিউজটা 10 মিলিয়ন ভিউজটা কি আমার পজিটিভ নাকি নেগেটিভ। সো এটা কমেন্ট সেকশন অ্যান্ড লাইকের যে কি বলে ওটা কাউন্টস যেগুলো আছে, যে কতগুলো লাইকস হলো, ওটা দেখলে বোঝা যায়। ওটার উপর ভেরি করে। কথা বললা, কমেন্টসে এমন কোনো কমেন্টস মনে পড়ে যে কমেন্টস হচ্ছে অনেক ইন্সপায়ার্ড করে, বা যে কমেন্টসটা পড়ে মনে হয়েছে যে হ্যাঁ আমি এরকম একটা কমেন্টস পেয়ে আমার মনে হয়েছে যে না আমি অনেক উৎসাহিত হয়েছি? এরকম তো প্রত্যেকটা কাজের নিচেই ভালো কমেন্টসই বেশি থাকে, সত্যি কথা আমাদের। এবং ভালো কথা লেখে যখন, এমনিতেও যদি লেখে যে আপু এই গানটা অনেক ভালো ছিল বা আপনার কাছ থেকে এরকমই একটা গান আশা করেছিলাম, এগুলোই আমাদেরকে ইন্সপায়ার করে। কিন্তু আর নেগেটিভ কমেন্ট দুই একটা যে আসে ওগুলো আমাদের কাছে খুব ফানিই লাগে। আসলে আমি বুঝি যে আসলে এই প্ল্যাটফর্মটাতে সে আসলো, তার কিছু একটা লিখতে মন ছিল সে লিখে দিল, এটা তো এমন কিছুই আসে যায় না। আমার কাছে যেটা আমার যখন মাঝে মাঝে আমি খুব ডিজার্টেন হয়ে যাই, আমার কাছে মনে হয় যে একটু ডিপ্রেসড হয়ে গেছি, কাজ ঠিক আছে একটু স্লো আছে, আমার সেই মন খারাপের সময়গুলোতে আমি আমার ফ্যান পেজে যাই, আমার মেসেজ চেক করি, তখন কিন্তু আমি অনেক উদ্যমী হয়ে যাই। এমন হয় যে তুমি বসে বসে ইমরান অথবা কনার যে কোনো কন্টেন্টের নিচে কে কি লিখছে সেগুলো পড়ো বসে বসে? না, ও অত তো দেখা হয় না আসলে, কিন্তু খুবই ভালো হ্যাঁ, যে ও আমি নিজেকে হ্যাঁ আরো কি বলবো স্পিরিট আনে ভেতরে, যে ও এটা এটা কিন্তু আমি ভেরি গুড, truly- দিস এটা ইজ আমি ভেরি ট্রুলি গুড। করি। যখন মনে হয় যে ঠিক আছে আমার এখন একটু সময় আছে বা আমার একটু মন খারাপ লাগছে, তখন আমি আমার কমেন্টগুলো দেখি, ভিডিওর কমেন্ট বলি, ছবির কমেন্ট বলি, আমার ফ্যান পেজ মেসেজ যেগুলো আমার সব সময় চেক করা হয় না, তখন মন ভালো হয়ে যায়।
এবং তখন মনে হয় যে আরো ভালো করে গাইতে হবে, আরো আরো ভালো মানে এটা গান কিন্তু দিতে আমারও হবে। হয় মাঝে মাঝে যখন হয় না যে আমি বুঝি যে আচ্ছা আমার কাজ কি হচ্ছে, অনেক সময় নিজের ক্যারিয়ার বা অনেক কিছু নিয়ে আমরা মাঝে মাঝে ভাবি, দেন আমি বসে বসে আমার পিছনের কাজগুলো দেখেন আই ফিল সো গুড আলহামদুলিল্লাহ ওয়েন আই লুক ব্যাক। মানে আমার কাছে মনে হয় যে আমি ও মাই গড আমি অনেক ভালো ভালো কাজ করেছি। এবং যখন আমি দেখি যে আমার ছবি বা আমার কনসার্টের ভিডিওস মানুষজন আমার গানের সাথে ডান্স করছে, তখন আমার মনে হচ্ছে ও আচ্ছা না কালকের থেকে তো আমাকে আরো নতুন উদ্যমে জেগে উঠতে হবে। আসলে। আরেকটা ব্যাপার যেটা আপু তুমি বললে শুরুতে যে ক্রিটিসিজমের ব্যাপারটা, হ্যাঁ সব যে ভালো কমেন্ট থাকে সেটা কিন্তু না। অনেক সময় দেখা যায় যে কেউ একটু নেগেটিভ কমেন্ট করছে, এটা এনিথিং হতে পারে, কিন্তু আমার সবচেয়ে ভালো লাগে সেই নেগেটিভ কমেন্টের নিচে কিন্তু আরো কয়েকজন থাকে সেটাকে প্রোটেস্ট করার জন্য, যে হ্যাঁ আপুকে এটা বলেছো, এটা কোথায় দেখেছো, বা এটা এরকম হয়েছে, সেগুলো পড়ি ভালো লাগে। তো এই ভালো মন্দের মাঝখানে নিজের সম্পর্কে শোনা একটা গসিপ। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। আমি অনেক মুডি, অহংকারী, কথা বলতে চাই না বা ভাব নেই, এরকম শুনেছি অনেক। আমি এরকম না। গসিপ হ্যাঁ, খুঁজে পাচ্ছি না তো ওরকম। মানে আমি যে কমেন্ট সেকশনে যে ও যেটা বললো এটা খুব ভালো একটা পয়েন্ট, এটা আমার ক্ষেত্রে অনেক বেশি আমি দেখেছি। ধরো আমার গানের নিচে বললো যে ভাই গানটা ভালো লাগে নেই, আমার আরো 10টা ফ্যান এসে ওইখানে ওরে ভালো লাগাইতে হবে ওই গান, মানে বিষয়টা এরকম। মানে ওরা এত অবসেসড আমার প্রতি, সো আই এম সো গ্রেটফুল টু মাই ফ্যান্স যে ওরা আসলে এরকম সব দিকে আমাকে সাপোর্ট করে। সো আমি ওগুলো দেখলে আরো বেশি মানে ভালো লাগে আমার, যে না আমি ঠিক মনে আছে। করে দিতে পারি একটা গসিপ। কিরকম বলো তো? এই যে ইমরান এত ভালো গান গায়, এত ফিমেল ফ্যান বেজ, আচ্ছা তো এত ফিমেল ফ্যান বেজের মাঝখান থেকে ভাইয়া আপনার কতগুলো গার্লফ্রেন্ড? ও আচ্ছা, না এটা এখন আর জিজ্ঞেস করে না, বিকজ আমার এত মিউজিক ভিডিও দেখেছে যে ওরাই কনফিউজড হয়ে গেছে আসলে। তো ওটা আর কেউ জিজ্ঞেস করে না। এমন কখনো হয়েছে যে কারোর সাথে ব্রেকআপ হওয়ার পরে নিজের কোনো একটা স্যাড গান নিজেই বসে গাচ্ছো? আমি তো ভুলে গেছি আমার ব্রেকআপ কবে হয়েছে, আমি বিয়ের পর আমার সব ভুলে গেছি, এগুলো অতীত মনে রাখতে নেই। বিয়ের পর ভুলে গেছে সব। মানে আগে মনে ছিল, এখন আমি জানি না 23 পর কেন জানি স্মৃতিশক্তি কেমন জানি হয়ে গেছে, অতীত মনে করতে পারছি না। এই যে এত ভালো মন্দ এত কিছু, লিজা যেমন বললো যে আমার মানে প্রেজেন্টেশন একটা ব্যাপার, সেক্ষেত্রে কি মনে হয় যে একজন আর্টিস্টকে একজন ইনফ্লুয়েন্সারও হতে হয়? ডিপেন্ডস অন দেয়ার পার্সোনালিটি অ্যাকচুয়ালি। যদি হতেই হবে এমন কোনো কথা নাই কিন্তু, কারণ ইনফ্লুয়েন্স তো আমরা ওই যে বললাম যে আমার গান তো কারো কারো বিশেষ মুহূর্তের সাথে তাকে সঙ্গ দিচ্ছে, তো এই এক ধরনের গান তো যদি কেউ এসে বলে যে আপনার ওই গানটা শুনে আমার বাচ্চাকে গান শিখাইছি বা আপনাকে দেখে আমি গান শেখা শুরু করেছি, এটাও তো এক ধরনের ইনফ্লুয়েন্সই করলাম আমরা। বাট নট নেসেসারি এখন কেউ যদি ইনফ্লুয়েন্সার হতে চায় সেটা তার পার্সোনালিটির উপর ডিপেন্ড করে যে সে ওভাবে চাচ্ছে কিনা। আসলে এটা আমার কাছে মনে হয় না যে হতেই হবে, এটা যার যার ইচ্ছা বা যার যার পার্সোনালিটি। আর্টিস্ট টু আর্টিস্ট এটা ভ্যারি করে হ্যাঁ। আসলে। যেমন এখন এত গানের ভিড়ে, এত নতুন টেকনোলজির মধ্যে এআই তো অনেক বড় একটা কি বলবো রেভলিউশন। তো সেই জায়গায় এআই দিয়ে সে তোমাদের কণ্ঠের নকল করে যে গানগুলো হবে সেগুলোর মালিকানা সত্ত্বকার হবে? ওগুলো তো আসলে আমরা বুঝি না, কারণ ওগুলো যারা ভাবতেই পারি না আমি এটা আইটি এখন। সেকশনে যারা কাজ করে ওরা ভালো বুঝবে। বাট এআই এর ব্যাপারটা খুব ইন্টারেস্টিংও লাগে আমার কাছে, বিকজ আসলে দিন শেষে তো আসলে সামনে এগুলো এআই ডে বাই ডে আরো মনস্টার হয়ে আসবে। সো উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট, এবং ওইটার পজিটিভটা যদি আমরা নিতে পারি তাহলে আমাদের উন্নতি হবে। আমরা যদি ওটা নেগেটিভিটিটা বেশি কাজে লাগাই তাহলে আমাদেরই ক্ষতি হবে। সো এটা আসলে ওই যে বললাম যে আমি কিভাবে দেখতেছি, আমাকে যদি মনে করি ধরো মিউজিকে যদি আমি এখন আমি যদি এআই এর হেল্প নেই, সেটা আমি কতটুকু নেব এটার উপর নির্ভর করে। এখন আমি যদি একটা গান ফুল এআইকে দিয়ে বলি যে আমাকে সুর করে দাও, সে আমাকে সুর করে দিল, ওইটা আমি হুবহু রিলিজ দিলাম, তাহলে তো আর আমার ক্রিয়েটিভিটিটা থাকলো না। সো এআইকে আমি একটা টুলস হিসেবে ইউজ করতেই পারি। ছোটোখাটো একটা জিনিস আমার মন চাচ্ছে আচ্ছা এই জিনিসটাকে একটু এক্সপেরিমেন্ট করলে হয়তো একটা নতুন সাউন্ড আসবে, সেক্ষেত্রে হয়তো আমি ইউজ করতেই পারি যে কেমন একটা সাউন্ড আসে দেখি। বাট আমার মনে হয় না যে টোটাল ক্রিয়েটিভিটিটাকে এআই নির্ভর হওয়া উচিত। তাহলে আমাদের এআই যে কি হিউম্যান মানুষের আবেগকে কন্ট্রোল করতে পারে? বা মনে হয় যে এআই দিয়ে এআই জেনারেটেড যে মিউজিকগুলো থাকে সেগুলোর মধ্যে কি ওরকম ফিল আসে? টোটাল এআই করার গান তো এখন পর্যন্ত অফিসিয়ালি রিলিজ আসলে হয়েছে কিনা আমি জানি না, বাট আনঅফিসিয়ালি যেগুলো বানায় ওগুলো তো ফান করে বানায়, ওগুলো মজা লাগে। ফান করে But- বানায়, কিন্তু ওখানে কিন্তু অপশন থাকে আচ্ছা। যে কার ভোকালের মানে নকল করে হচ্ছে গানটা হ্যাঁ, হবে। ওগুলো দেখলে আসলে তখন মানে ফান লাগে। সো
সিরিয়াস কোনো কন্টেন্ট অফিসিয়ালি রিলিজ করতেছে এরকম কোনো কন্টেন্ট তো আসলে আমার মনে হয় না এখন পর্যন্ত করা হচ্ছে। তখন হয়তো বুঝতে পারবো। আর আমার মনে হয় না যে কোনো কিছু যে হিউম্যান এররের একটা যে বিউটি, আমি মানুষ, আমার মধ্যে একটা ভুল থাকবে, এই ভুলটা কিন্তু একটা বিউটি। এই জিনিসটা যদি একটা কম্পোজিশন কেন, এটা যে কোনো কিছু যে কোনো সেক্টরের মানুষের মধ্যে যদি না থাকে তাহলে ওই বিউটিটা হারায় যায়। একটু নিখুঁত বা ছোটোখাটো একটু এরর কিন্তু বিউটি বাড়ায়, আমার কাছে যেটা মনে হয়। সো এটা এই জন্য হিউম্যান টাচ জিনিসটা অবশ্যই দরকার। তার মানে এআই ভয়েসের জন্য যদি অনুমতি বা কমার্শিয়ালি ইউজ করার জন্য বলা হয়, সো ইউ অল আর রেডি টু গিভ দ্যাট পারমিশন? না, আমার মনে হয় না এরকম। এআইটা আমার কাছে যেটা মনে হয় ভাইয়া, আমার কাছে মনে হয় এটাকে দিয়ে কাজ করিয়ে নিতে হবে। হ্যাঁ, মানে পুরো সবকিছু এআই এর উপরে ডিপেন্ডেন্ট হলে হবে না। যেমন আমি ওই দিন রেডিওতে একটা গান শুনছিলাম, হঠাৎ করে দেখি এআই দিয়ে পুরো গান, একটা পুরনো দিনের গান, যেমন আমি ঠাস করে আমি চেঞ্জ করে ফেললাম। একটা কোটেশন পড়ছিলাম, একটা মিম থাকে না ওরকম এসেছিল যে আমি চাই এআই আমার হাঁড়ি পাতিলগুলো মেজে দেখ, এমন দিন না আসুক যে এআই এর জন্য আমাকে হাঁড়ি পাতিল মাজতে হচ্ছে। আচ্ছা, হাঁড়ি পাতিল মাজতে হচ্ছে এই কথায় আসলো ঈদের আনন্দ, ছুটি, এখন তো কাজ কম। হ্যাঁ, লাইভ পারফরমেন্স আছে, হ্যাঁ ঠিক আছে, এগুলো আছে। আচ্ছা, কাজ বেশি হলেও যেমন এর মধ্যে একটা পার্সোনাল লাইফও থাকে। হ্যাঁ, সো কনার রান্না কেমন? ভালো, অনেক মজা। ভালো। কনার রান্না করা কোন আইটেমটা লাস্ট খেয়েছো, সেটা কেমন লেগেছে? আমি শেষ খেয়েছিলাম খিচুড়ি গরুর মাংস, and that was long ago কিন্তু কিন্তু খুবই দারুণ ছিল সেটা। তখন আমি আমেরিকায় ডাল রান্না করে দিছিলাম। ডাল খেয়েছো? আমেরিকায় ডাল রান্না কিভাবে করছো? না, ওটা একটা অন্যরকম মজা ছিল। আমরা যখন এয়ারবিএনবিতে আমরা সবাই ছিলাম, তো বিদেশে গেলে যেটা হয় যে ভাত ডালের খুব একটা ক্রেভিং হয়, তো তখন ডিম ভাজি, র খাবারগুলো মজা লাগতো। তো অনেক বেশি ফাস্ট ফুড বা অনেক বেশি রিচ ফুড খেতে খেতে অনেক সময় ক্রেভিং হয় ভাত খাওয়ার। তো আপু বলতেছে আমি তাহলে একটা সুন্দর করে একটা ডাল রান্না করে দিই, তো ওইটাকে দিয়ে আমরা ভাত খেয়েছিলাম। সো আসার পরে কি রান্না করে খাওয়াইছিলা 2-3 বছরে? না, সুযোগ হয় না আসলে। ওটা কি 23-এর পরে না আগে? আগে। না, ও যে এত হাসতেছে, না ইমরানের করা রান্নার কোনো এক্সপেরিয়েন্স আছে? আমি তো দারুণ মনে করো সুপার, আমি অনেক ভালো ডিম সিদ্ধ করতে পারি, ভালো পানি গরম করতে পারো। পানি গরমটা অনেক এটা তো আমার সুপার হয়, অনেক মজার হয়, মজার হয় আর কি। সারপ্রাইজিংলি আমি গত সপ্তাহে দেখেছি খুব ভালো রান্না করে। মানে ভিডিওতে। আমি চাই লিজা আমাকেও পাস্তা রান্না করে খাওয়াবে, তুমি আসো আমি তোমাকে রান্না করে খাওয়াবো। তো এইসব সে পারছে, সেমাইটা ঠিক একটু আছে, ভর্তা হয়ে গেছিল, সেমাই কিন্তু হ্যাঁ, আমি ভর্তা চাই ছিল। লিজা আমাকে মুরগির মাংস, মাছ ভুনা, বাঙালি ডাল এগুলো রান্না করে খাওয়াবে, কারণ এগুলো আমি ভালো পারি। আচ্ছা, আমরা রান্নার গল্প করতে করতে এরপরে মানে প্রোগ্রাম শেষে আমরা কার রান্না খাবো সেগুলো ঠিক করবো, একটু ছোট্ট নিশাপুর রান্না খাবো, নিশাপুর রান্না খাবো, ঠিক করে ফেলছি। রান্নার গল্প করতে করতে আমরা বিরতি থেকে ফিরেও আসলাম। কখনো দেখা যাবে হয়তোবা রান্নাটাও এআই দিয়ে হয়ে যাচ্ছে, আমাদের চারপাশে যেভাবে সবকিছু এআই দিয়ে হচ্ছে। গতকালকে আমার মনে আছে, যেহেতু আমি আর্জেন্টিনার সাপোর্টার, হ্যাঁ আমিও। তুমি? জার্মানি। আচ্ছা, তুমি বাদ। আমি বলি বাদ, দেখছো ফার্স্ট রাউন্ডে বাদ, এটা বলছি। কই ফার্স্ট রাউন্ডে বাদ বলে। না, আমার তো মানে আর্জেন্টিনার কথা শুনলে আমার কেমন যেন মন ভালো হয়ে যায়, মুড অফ কালারটা থাকলে দেখলেই তো মুড ভালো হয়ে যায়। লাগে। আমার পুরো অফিস বাসা মেসির ছবি দিয়ে, বড় বড় পোস্টার দিয়ে ভরা থাকে, এবং আমার এই মনে জন্য তো হয় নিশাপুকে এত ভালোবাসি আমি। তোমরা সব খালি দেখে দেখে একজনের দেখা দেখি আমরা মোটেই দেখে দেখে না। থেকে আর্জেন্টিনা খেলা শোনো, আমরাই হচ্ছি রিয়েল সাপোর্টার, কারণ জন্মের পর থেকে কাপ দেখি নাই, খেলাটা দেখো, গতবার দেখছি। খেলাটা বুঝো, কে তো কে বুঝেই তো কিভাবে নিচ্ছি। খেলে সেটা না, ঠিক দেখো। আছে, এক খালি আমরা মেসির খেলাটা উপর আসো না, না, তোমরা। ঠিক আছে, জার্মানির কার খেলা তোমার ভালো লাগে? সবার খেলা ভালো লাগে, না, সবার বলতে তো কোনো কথা না, আমরা বলতে পারি। হ্যাঁ, বলো না। সবার খেলাই ভালো লাগে। নাম বলো না, তার দুই মানে তিনজন। কে বুঝে দেখে আর কে না বুঝে দেখে, এটা বোঝা যাচ্ছে। তুমি কিভাবে যে তুমি সাপোর্ট করো যখন- জার্মানির? গতবার ফার্স্ট রাউন্ডে বা তার আগেও ফার্স্ট রাউন্ডে না, বা তুমি কিভাবে? হচ্ছে খেলা দেখবা, কে কিভাবে খেলে। জার্মানি অনেক টেকনিক্যাল অনেক খেলে। ভালো খেলেই বাদ হয়ে গেছে ওরা। না, আমরা কি কখনো বলেছি যে জার্মানি ভালো খেলে না? কিন্তু বলিনি। আমরা আমাদের আমরাও টিমকে তো এত সাপোর্ট বছর- করি, এবং আমরা জানি আমিও যে বলি আমাদের নাই। টিমের কে ভালো খেলে, কে স্ট্রাইকার, কে ভালো গোলকিপার, এগুলো আমরা সব জানি। হ্যাঁ, তোমাদের আর্জেন্টিনা তুমি তো ব্রাজিল জার্মানি সম্পর্কে সেটুকু ওদের জানো সাথে না। তর্ক করে কোনো লাভ নাই। না, আমার তো মনে হয় যে যদি বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড দেওয়া হয় তাহলে নেইমারকে দেওয়া হবে। হ্যাঁ, ওইখানে একটা ওইসবে না শব্দ যাই। হয়েছে, ওইখানে মাঠে পড়ে ওকে যায়। বাদ দাও, আমরা খেলতে আসেনি, আমরা আজকে না, ঠিক আছে, আড্ডা আমরা দিতে বুঝতে পেরেছি এসেছি। তুমি জার্মানির কোনো প্লেয়ারের নাম জানো না।
ওর টিমেরও কারো নাম জানে না, এই জন্য এই টাই প্রসঙ্গ fish। বাদ। খেলা থেকে আমরা আবার হচ্ছে আমাদের অন্য রিয়েলিটিতে ফেরত আসি। খেলা তো শুরু হবে, খেলা দেখবো তখন আমরা বুঝবো কে কেমন আমি খেলা দেখবো না বুঝে। খেলা, আমরা তোমরা দেখবো। যেহেতু আমাকে প্রথম রাউন্ডে বাতিল করে দিছো, আমি খেলাই দেখবো না, যাও। খেলা থেকে ফেরত আসি, স্টেজে আসি। স্টেজে এমন কখনো হয়েছে স্টেজে ওঠার পরে নিজের গান লিরিক ভুলে গেছো? আরে তো এটা তো দিন হয়, ওই যে আমাকে দেখাচ্ছে। এটা তো সে প্রতিদিন না, কনফিডেন্টলি সে ভুল গায় lyric। কিন্তু আমি কিন্তু একটু আগে দেখেছি যে কোন গানটা ইমরানের গান দিল দিল। ইমরানকে কণা মনে করাই দিচ্ছিল। দিল দিল গান সে এখনো স্টেজে ঠিকমতো মানে অন্তরা পরে। ঠিকমতো গাইতে পারলো আমি না তো গানটা। আপু তোমার এই গানটা তুমি এই এক অন্তরার লিরিক আরেক অন্তরাকে জোড়া দিয়ে একটা বানাইছো। আমি কি কনফিডেন্টলি সেটাকে আমি ইমন ভাইরে আমি বকুল ভাইয়ের বলবো সামনেই আমি গাইতেছি গানটা, লিরিসিস্টের সামনে আমি ভুল গাচ্ছি। বকুল ভাই না না, এই যে মানে ইচ্ছা মতো গান গাওয়া, তো এখন যদি বলা হয় ধরো তোমার ইমরানের না, তোমার নিজের গানই, হ্যাঁ ইচ্ছা মতো যেটা মনে আসতেছে এই গানের মাথা লেজ বলে কি মনে হয় একটা মিক্স করে গাও তো। এমন কোন গান এইটা আছে মাথায় আসবে না আমার। তোমাদের তিনজনের কোনো গান আছে? আমাদের তিনজনের তিনজনের গান না, নাই না না, দেশের গান থাকতে পারে সেটা বলে ঈদের গান আছে মনে হয়, রমজানের রোজা শেষে মনে হয় হ্যাঁ, একসাথে ছিল। তোরা এটা তো লিজার গাই ডুয়েট আমরা আছে না? আমার লিজার ডুয়েট কিন্তু যেহেতু কোরবানির ঈদ, হ্যাঁ, একটা আনন্দের সময় কখনো নাই, সে আমরা বলতে পারবো যে অ্যাটলিস্ট এখানে শুধু তোমাদের তিনজনে মিলে একটা গান তো আমরা শুনবো, কিন্তু একটা কোশ্চেন আমার খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছে। ধরো ওর গান যারই গান হোক, এমন কোনো গান আছে বা এমন কোনো সময় হয় কি যে গানটা মোটেই পছন্দ হচ্ছে না কিন্তু ভালো লাগার অভিনয় করতে হয়? মানে আপুর বা ওর? হ্যাঁ আমার তো আপুর অনেক গান আছে। যে গানগুলো শুনে মনে হয় যে না ভালো হয় না, কিন্তু বলি যে অনেক ভালো হয়েছে না। না সেটা না, মানে আপু গায়, দ্যাটস আ হিট সং অলসো, বাট আমার ভালো লাগে না, কিন্তু আমি ভালো লাগে। আপুরা হয়তো আমার গান আছে, এটা হইতেই পারে। ইমরানের কোনো গান শুনে এরকম মনে হয়? না, আমার ভালো লাগে আহা দেখছো, না ওটা তো মানে সহজ। না। ইমরানের যেটা হয় যে ওর প্লাস পয়েন্ট হচ্ছে ও নিজে কম্পোজার, ও নিজে সুর করে, নিজে করতে মানে লিরিক চুজ করতে পারে, সো ও গানটাকে ক্রিয়েট করে। সো ম্যাক্সিমাম গানই দেখা যায় যে ও অনেক চুজ করে বানাতে পারে। বাইরে যে ফিল্মের কমার্শিয়াল গানগুলো তো দেখা যায় ওর মানে যে বাইরের গানগুলো সিনেমার জন্য গেয়েছে, বেশ কয়েকটা গান আমার সাথেই গেয়েছে। সো ওর বাইরে যে কয়টা গেয়েছে ওভাবে হয়তো বা খেয়ালই করি নাই, বা যে গানগুলো সামনেই হয়তো আসে নাই ওরকম গান, হয়তো এরকম অনেক গানই আছে। আমি মাঝে মাঝে ওকে রিল পাঠাই, তুই গাইছো সেটা, মানে ফান। আগে আমরা এরকম অনেকেই গাওয়া হয়, তো ইটস নট এবার যে পছন্দ হয় না, গান মানে পছন্দ মানে হয়, একটু মজা লাগে, মানে একটু লেকপুল করা যায় আর কি। লেগ পুল করি আমরা, ইয়ে করি। বাট আচ্ছা, লেগ আমরা পুল তো যাতে প্রফেশনাল করতে না আর্টিস্ট, পারো। আমাদের অনেক গানই গাইতে হবে, ওরও গাইতে হয়, আমারও আমি গাইতে হয়, গেয়েছি, লিজারও প্রচুর, গাইতে হয়। প্রচুর আমাদের এরকম Exactly. অনেক গান আছে পছন্দ না হয়েছে, আমরা তারপর গাও- তারপরেও বের গাইতে হয়ে হচ্ছে। গিয়ে বের হয়ে কিন্তু আমাদের একটা কোনো পছন্দের গান আমি বলতে পারি যে গানটা তোমাদের তিনজনেরই পছন্দ, এবং সেই গানটাই আমরা এখন একদম শেষ পর্যায়ে, সো সেই গানটাই আমি আসলে শুনতে চাই, যেটা শিল্পী সত্তার সাথেও যায়। হ্যাঁ, সেটা হচ্ছে শিল্পী আমি তোমাদেরই No, গান nice শোনাবো, আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় রুনা রুনা লালা, লালা ম্যাডামের জি গান। ওনার গান। সো ওই গানটা আমরা একটু তিনজন মিলেই শুনতে চাই। অবশ্যই। রইলো আমাদের কাছে অবশ্যই, একটা স্মৃতি। sure. নিশ্চয়ই রুনাপ্পা নিশ্চয়ই দেখে খুশি হবেন Of course. যে ওনার গান আমরা সবাই মিলে। তো আমাদের ছোটবেলার সবার প্রিয় গান এটা, শুনে শুনে মনে হচ্ছে যে কবে আমরা নিজেরা শিল্পী হব এবং শিল্পী হয়ে এই গানটা গাইবো। এক্স্যাক্টলি। হ্যাঁ। শিল্পী আমি তোমাদের গান শোনাবো, তোমাদের মন ভরাবো। শিল্পী আমি তোমাদের গান শোনাবো, তোমাদের মন ভরাবো। শিল্পী হয়ে তোমাদের মাঝে, শিল্পী হয়ে তোমাদের মাঝে চিরদিন আমি রব। শিল্পী আমি তোমাদের গান শোনাবো, তোমাদের মন ভরাবো। শিল্পী আমি শিল্পী।